যে আমরা যখন ড্রেসের ফটোশুট করি তখন ডিজাইনাররা আগে হচ্ছে ওই যে এআই দিয়ে আগে মডেল বানায়, তাকে হচ্ছে ওই ড্রেসটা পরায়, দেখে যে কেমন লাগে, তারপর আমাদেরকে ছবি পাঠায় যে এইভাবে শ্যুটটা হবে বা ড্রেসের টাইপটা এরকম হবে। যখন আমরা উবার অ্যাপ ইউজ করছি, আপনাকে আপনার যে ড্রাইভার আছে তার সাথে কানেক্ট করে দেয় এআই। তো এই এআইটা আসলে কাজ করে কোথা থেকে তথ্য নেয়? এআই যে তথ্যগুলো ইউজ করে সেটা কোথা থেকে আসছে? আমার আপনার মতো ইউজারদের যাদের লোকেশন অন করা আছে তাদের কাছ থেকে ডেটা নিয়ে গুগল আসলে প্রেডিক্ট করার চেষ্টা করে কোন রাস্তায় জ্যাম আছে, কোন রাস্তায় নেই। না, এখন আমরা তো অনেক সময় যে কনসার্ন না থেকে ইউজ করি এআই, তো এখন মনে হচ্ছে না একটুও কনসার্ন থাকা উচিত, বিকজ ও অনেক কিছু করতে পারে। শুরু করছি স্কিলস অ্যান্ড প্রেজেন্স এআই ম্যাজিক মার্ভেল। আমি আর যে শান্ত আছি আপনাদের সাথে, আমার সাথে দুজন স্পেশাল গেস্ট আজকে আছে, এবং একজন হচ্ছে এআই মেন্টর মনদীপ ঘরাই, এবং একই সাথে এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল জেবা জান্নাত। আমি আসলে প্রথমে জেবা জান্নাতের কাছে একটু যেতে চাই যে এই যে প্রতিদিনে যে এআই ব্যবহার করা হচ্ছে, আপনার লাইফে আসলে কতটুকু আপনি এআই ব্যবহার করছেন? এআই তো আমার ডে স্টার্ট হয় এআই দিয়ে, সো সারাদিন প্রায় মোটামুটি এআই ইউজ করাই হয়। আর বেশিরভাগ ওই যে আমাদের যে এখন চ্যাট জিপিটি, এটা তো ইউজ করা হয় বিভিন্ন ধরনের, যখন যে কোশ্চেন মাথার মধ্যে চলে আসে, তো এখন গুগল না ইউজ করে দেখা যায় যে চ্যাট জিপিটিটাই বেশি ইউজ করা হয়। চ্যাট জিপিটির কথা বলছিলেন জেবা জান্নাত, এবং সবাই মিলে আমরা চ্যাট জিপিটি ইউজ করি। যেহেতু আপনি এআই মেন্টর, আপনার কাছে কি মনে হয় চ্যাট জিপিটি সবচেয়ে বেশি ইউজ করার আসল কারণ আসলে কি? সত্যিকার অর্থে আমরা যতটুকু এআই শিখি অথবা যতটুকু এআই ব্যবহার করি, আমরা আমাদের গেস্টের কাছ থেকে কিন্তু শুনলাম যে সারাদিনে অনেক ব্যবহার করা হয়, আমাদের ফ্রিকোয়েন্সিটা বেশি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন উনি ব্যবহারের কথা বললেন যে গুগলের যে ব্যবহারটা ছিল সেটা রিপ্লেস করেছে এআই। দ্যাট মিনস সার্চ, কিছু খুঁজতে গেলে আমরা এআই ব্যবহার করি। আদারওয়াইজ এআই কি কাজে লাগবে এটা কিন্তু আমাদের মাথা থেকে মোটামুটি ধরেন এটা অ্যাবসেন্টই থাকে আমাদের চিন্তা ধারা থেকে। তো এখন আমরা যদি বলি যে আমরা এআই শিখছি বা ব্যবহার করছি, কতটুকু করি? আপনি বিয়ে বাড়িতে কোনো ডেকচি দেখেছেন বড়, যেটার মধ্যে পোলাও রান্না করা হয়? আপনারা দেখেছেন তো? হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে ধরেন যদি 20 কেজি চাল দেওয়া হয়, মোরাললেস এটার মোটামুটি ডাবল ভাত পাওয়া যায়, রাইট? এখন আপনি যদি এটার মধ্যে 1 মুঠো চাল নিয়ে হাজির হন, কতটুকু ভাত পাবেন? বেশি হলে 2 মুঠো, রাইট? আমরা ওরকম বড় একটা ডেকচি হলো এআই, যেখানে আমরা হাজির হচ্ছি 1 মুঠো চাল নিয়ে। এটাকে দিয়ে হিউজ কাজ করানো সম্ভব, কিন্তু আমরা করছি খুবই লিমিটেড কাজ, কিন্তু ফ্রিকোয়েন্সিটা বেশি। এখন আমরা আজকে যে আলাপটা করতে চেয়েছি বা শোর যে টাইটেলটা আছে, আমি হোস্টের কাছে একটু জানতে চাই, আপনি 24 ঘন্টার মধ্যে আসলে দিনটা আপনার শুরু হয় কয়টায়? আমার তো একটু লেট করে শুরু হয়, 10টা-11টার দিকে। আচ্ছা, আমাদের সেলিব্রিটি গেস্ট, আপনার ডে কখন শুরু হয়? শুটিং থাকলে সকালে উঠা হয়, বাকি সময় ওই যে 10-9 AM এরকম। আচ্ছা, আপনারা কি স্বয়ংক্রিয়ভাবে মানে নিজে থেকে উঠেন নাকি অ্যালার্ম লাগে? অ্যালার্ম লাগে। অ্যালার্ম লাগে আপনার? আমার মাঝে মাঝে, সবসময় লাগে না, বাট মাঝে মাঝে দেয়া থাকে। অ্যালার্ম তো নিশ্চয়ই সবার দুজনের মোবাইলে, রাইট? আচ্ছা, কিন্তু আগে এই অ্যালার্মটা একসময় বেড সাইডে ছিল না? একটা অ্যালার্ম ক্রিং করে শব্দ করতো বা কিছু, এটা ডিজিটাল হয়েছে, রাইট? আপনাদের কাছে যখন অ্যালার্ম ডিজিটাল হয়েছে, বেসিক্যালি প্রেজেন্ট ডে অ্যালার্ম কিন্তু এআই হয়ে গেছে। এখন এই এআই অ্যালার্ম কি করে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? নো, আইডিয়া নেই। আচ্ছা, এআই অ্যালার্ম যেটা করে, আপনার 7টায় একটা প্রোগ্রামে যেতে হবে, এআই আপনাকে ঠিক ওই সময়ে ডাকবে, 7টার আগে পরে এমন সময় যে সময় আপনার স্লিপ সাইকেলের ফেজটা হলো খুব লাইট, মানে আপনার ঘুমটা হালকা থাকবে, যাতে উঠে আপনার দিনটা শুরু করতে কষ্ট না হয়। এবং একই সাথে সেই স্লিপ সাইকেলটা জানে কিভাবে? সারা রাত আপনাকে মোবাইলের সেন্সর দ্বারা মনিটর করে সে দেখছে। ইজন্ট ইট ইন্টারেস্টিং? আমার কাছে কিন্তু যখন শুনেছি, আমার কাছে হরর স্টোরির মতো লেগেছে। সামওয়ান ইজ ওয়াচিং মি হোয়াইল আই এম স্লিপিং, রাইট? এখন এই যে সকালটা শুরু হলো অ্যালার্ম ক্লকের মাধ্যমে, তারপরে আমরা কি করি? তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার চিন্তা আসে, রাইট? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই সময়টায় আমরা যাই হলো ফ্রিজের কাছে, যে কি আছে একটু দেখি বা কি তৈরি করা যায়। এখানে এআই কোথায়? আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, এখানে এআই যে জায়গাটাতে আছে, মডার্ন ডে ফ্রিজ এমন জায়গায় পৌঁছেছে যে আপনি তাকে বাজার করে দিবেন,
সে সব কিছু স্টোর করে আছে আমাদের ট্রেডিশনাল ফ্রিজের মতোই। কিন্তু যখন কোনো একটা আইটেম ইজ রানিং আউট অফ স্টক, তখন সে আপনাকে ইমেইল অথবা SMS দিয়ে বা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে যে এই আইটেমটা কিনতে হবে। এই পর্যায়ে চলে গেছে। আচ্ছা, যদি আপনার বাসায় স্মার্ট ফ্রিজ নাও থাকে, সকালে শুরুতে আপনি যখন ফ্রিজের কাছে যাবেন, জাস্ট আপনি একটা ছবি তুলবেন ফ্রিজে কি কি আছে সেটার। এআই আপনাকে, হুইস্ক নামে একটা এআই আছে, সে আপনাকে বলে দিবে যে আপনার ফ্রিজে যা আছে তা দিয়ে কি হেলদি ফুড রান্না করে খাওয়া সম্ভব, রেসিপি শুদ্ধ বলে দিবে। এবং তাতে ক্যালোরি কাউন্ট কত আছে। আচ্ছা, খাওয়া দাওয়া তো হলো, এরপরের কাজ কি আমাদের বলেন? অফিসে যাওয়া, শুটিং এ, হ্যাঁ মানে কাজে যাওয়া, রাইট। তা কাজে যাওয়া আমরা তো মাঝে মাঝে মনে হয় উবার টুবার বা যে কোনো রাইড শেয়ারিং অ্যাপ কল করি, রাইট? আচ্ছা, এর মধ্যে এআই কোথায় একটু শুনি, আপনাদের কাছে শুনি। গুগল ম্যাপ। হ্যাঁ, কিন্তু উবারের মধ্যে এআই মানে হয়তো মাথায় আসে না, ইউজ করি কিন্তু চিন্তা হয় যে কিভাবে করছে, এটা অ্যাপ করছে আমরা এইভাবেই জানি। বেসিক্যালি যখন আমরা উবার অ্যাপ ইউজ করছি, আপনাকে আপনার যে ড্রাইভার আছে তার সাথে কানেক্ট করে দেয় এআই। আপনার ডেস্টিনেশন ম্যাচ করে দিচ্ছে, আপনার ফেয়ার ম্যাচ করে দিচ্ছে এবং আপনার লোকেশন ম্যাচ করে দিচ্ছে। এই অ্যালগোরিদমটা টোটালি এআই দ্বারা নির্ধারিত হচ্ছে। আপনি পেলেন উবার, এখন আপনি ডেস্টিনেশনে যাচ্ছেন কি, কতক্ষণে পৌঁছাবেন, এই প্রশ্ন যখন আসে তখন আমরা কি দেখি? একটু আগে কিন্তু আমাদের গেস্ট বলেছেন, আপনি বলেন কি দেখি? আমরা তো অনেক সময় এটাও দেখি যে রাস্তায় অনেক বেশি ট্রাফিক হয়ে আছে, এক্স্যাক্টলি, তখন আমরা ম্যাপসে যাই, রাইট? গুগল ম্যাপসে যাই। আচ্ছা, ম্যাপস কি এআই নাকি এআই না? প্রবাবলি এআই। এআই মনে হচ্ছে, এআই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এই অবশ্যই ম্যাপস এআই, এটা তো ডেফিনেটলি বুঝবেন যে আপনাকে দেখিয়ে দিচ্ছে কোথায় ট্রাফিক আছে নাই। তো এই এআইটা আসলে কাজ করে কোথা থেকে তথ্য নেয়? স্যাটেলাইট থেকে, রাইট? কি এগ্রি করেন? তো জানি আমরা। হ্যাঁ, জানি যে গুগল ম্যাপ স্যাটেলাইট থেকেই তো তথ্য নিবে। বেসিক্যালি গুগল ম্যাপস যে তথ্যগুলো ইউজ করে সেটা কিন্তু স্যাটেলাইট থেকে না, বা এআই যে তথ্যগুলো ইউজ করে সেটা কোথা থেকে আসছে? আমার আপনার মতো ইউজারদের যাদের লোকেশন অন করা আছে তাদের কাছ থেকে ডেটা নিয়ে গুগল আসলে প্রেডিক্ট করার চেষ্টা করে কোন রাস্তায় জ্যাম আছে, কোন রাস্তায় নেই। এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই অ্যাকিউরেসিটা 90 বা 90+% পর্যন্ত পৌঁছায়। আচ্ছা, এরপরে আমরা কি করি? দিনে বের হলাম, তো নিশ্চয়ই কোনো ডেস্টিনেশন ছিল, রাইট? তাহলে এরপরে ডেস্টিনেশনে পৌঁছালাম, অফিসের পরে হয়তো কোথাও আড্ডা দেয়া, না অফিসের মধ্যে কাজের মধ্যে তো অনেক, অফিসের কাজের মধ্যে অনেক এআই আছে। কি কি এআই আছে একটু শুনি, একটু এলাবোরেটলি শুনি এক একজনের কাছে। শুটিং এর সাথে কোনটা রিলেট করে আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। একটু শুটিং এর এখন হয় কি, ওই যে আমরা যখন ড্রেসের ফটোশুট করি তখন ডিজাইনাররা আগে হচ্ছে ওই যে এআই দিয়ে আগে মডেল বানায়, তাকে হচ্ছে ওই ড্রেসটা পরায়, দেখে যে কেমন লাগে, তারপর আমাদেরকে ছবি পাঠায় যে এইভাবে শ্যুটটা হবে বা ড্রেসের টাইপটা এরকম হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিভিসি সময় এখন ওই যে থাকে না যে মানুষ কার্টুনের মতো যেগুলো আর্টিফিশিয়াল বানাই, ওগুলো দিয়ে আগে একটা ভিডিও দেখায় যে এরকম এরকম হবে, সো আমরা আইডিয়া পেয়ে যাই তৎক্ষণাৎ। এইটা কিন্তু একটা এক্স্যাক্টলি যে জায়গাটায় বলেছেন, এআই আসলে প্রত্যেকটা পেশায় আলাদা আলাদা ভাবে ঢুকে আছে। যিনি শিক্ষক তিনি তার লার্নিং ম্যাটেরিয়াল এআই এর মাধ্যমে বলে বের করছেন, অথবা এআই এর কোনো একটা চ্যাটবটের সাথে কথা বলে বের করছেন। যিনি ডক্টর তিনি তার চিকিৎসা রিলেটেড জিনিসপত্র জিজ্ঞেস করছেন। কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি, আমরা প্রত্যেককেই বলতে বললে আমরা এইটাই বলবো যে ওই ছবি বানিয়ে নেয়া, অথবা কোনো প্রশ্ন জিজ্ঞেস করে উত্তরটা জেনে নেয়া, অথবা কোনো ইমেইল লিখতে বলা, এই পর্যন্তই আমরা জানি। কিন্তু বর্তমানে যুগটা চলছে এইজেন্টিক এআই এর যুগ। অর্থাৎ এআই এখন আর কোনো চ্যাটবট না, এআই আপনার এইজেন্ট। এখন এইজেন্ট যখন বলছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এআই হলো আমাদের সহকারী। তাহলে সহকারী কি করে? আমাদেরকে হেল্প করে বিভিন্ন রকমের ইনফরমেশনস এন্ড এভরিথিং, সবকিছু দিয়ে। চ্যাট জিপিটি অথবা জেমিনাই যেটার কথাই বলি, এরা কি কোনো কাজ করতে পারে? আসলে কাজ করতে পারে মানে ওই যে আমাদের যে ইনফোগুলো ছড়ানো থাকে ওরা এক জায়গায় কালেক্ট করে দেয়, এটাই তো কাজ করে। ইট ইজ অল অ্যাবাউট প্রোভাইডিং ইনফরমেশন ইন টেক্সট ফরম্যাট অর ইমেজ। বাট আমি অনেক সময় দেখেছি এটা যে আমার অনেক সময় যে রিসার্চ করতে হয়, যেহেতু আমার ফার্মাসি স্টুডেন্ট, সো আমাকে অনেক সময় অনেক কিছু সার্চ করতে হয়। বাট অনেক সময় দেখা যায় যে অনেক ইনফরমেশন লেখার পরে টিচার এটা ভুল ধরে, পরে দেখি যে না বইয়ে এক ধরনের লেখা আছে, এআইতে আরেকটা এসেছে। হ্যাঁ,
এই জায়গাটায় আমরা অবশ্যই আসবো শো এর শেষে যে কেন এটা ডিফারেন্সটা কিসের হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো এআই কি আসলে কোনো কাজ করে দিতে পারলো? না, জাস্ট কালেক্ট করে দেয় ইনফরমেশন গুলা। মানে এটা একটা লাইব্রেরিয়ানের মতো যে কিনা খুঁজে বের করে দিচ্ছে কোন বইয়ে কি আছে এবং কি লেখা আছে, রাইট? এজেন্টিক এআই একদম উল্টো পথে হাঁটছে। এজেন্টিক এআই ক্যান ডু মেনি থিংস ফর ইউ। যেমন আপনার মনে চাইলো আজকে যে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের ইমেইল অ্যাড্রেস এম দিয়ে শুরু তাদের সবাইকে গুড মর্নিং মেইল করতে হবে। আপনি চ্যাটজিপিটিকে বলেন, ঘুরিয়ে পেঁচিয়ে এমন একটা জায়গায় নিয়ে আপনাকে দাঁড়াবে যে আপনি বলতেও পারবেন না যে কিছু করে নাই, আবার আসলে কিন্তু সে কিছু করে নাই। বলবে হ্যাঁ তুমি খুব ভালো বলেছো, কিন্তু আমি মেইল করতে পারি না, আমি তোমাকে কি একটা মেইল লিখে দিব? এই হলো তার কিন্তু কনভারসেশনের স্টাইল। তাহলে এটা যখন হচ্ছে আমার কিন্তু কাজ হচ্ছে না। আমি চেয়েছিলাম যে আমার মেইলটা কেউ করে দিক, বাট সিরি ক্যান ডু দ্যাট। সিরি কতটুকু পারে? সিরিকে বললেও তো করে দেয়, কল করতে বললেও করে দেয়, টেক্সট করতে বললেও করে দেয়, কল করতে বললে করে দেয়। তাহলে সিরি পারফর্ম করছে কিন্তু মোবাইলের মধ্যে। ক্রস প্ল্যাটফর্ম যদি পারফর্ম করতে হয় এবং সেটা যদি এমন হয় সিরিকে আপনার বলতে হয় আপনার কন্ট্যাক্ট লিস্টে আপনি এম যারা আছে তাদের করো, এটা বললে সিরি বুঝবে না, তাকে স্পেসিফিক বলতে হবে। কারণ সিরি চিন্তা করতে জানে না, সে শুধু আপনার টাস্কটা দিলে ওই ম্যাচ করে যে ইনফরমেশন ম্যাচ করে সেখানে। অনেক সময় দেখবেন সিরিকে যদি কাউকে কল করতে বলা হয়, আমাদের বাংলা ভাষায় আমরা যেসব কন্ট্যাক্ট লিখি চাচা মামা খালা এগুলো ধরতে পারে না এবং 3-4 বার বলা লাগে। অনেক সময় মনে হয় ধুর ছাই, এটা বাদ দেই, দরকার হলে আমি নিজে কল। এই জায়গাতে বড় একটা পরিবর্তন এজেন্টিক এআই নিয়ে এসেছে, যেটাতে বলছিলাম আপনি ইমেল করবেন, আপনি বলে দিলেন আমার কন্ট্যাক্ট লিস্টে যারা এম আছে তাদেরকে খুঁজে বের করে সকাল 8টার সময় আগামীকালকে তুমি গুড মর্নিং লিখে মেইল করবে, এবং কেউ যদি থ্যাংক ইউ লিখে উত্তর দেয় তাকে আবার তুমি রিপ্লাই দিবে ওয়েলকাম। এজেন্টিক এআই এটা করতে পারে। আচ্ছা, এখন আপনাদের প্রশ্নটা থাকতেই পারে যে এই এজেন্ট কোথায় পাবো? আছে না? চ্যাটজিপিটি 5 আমরা ইউজ করছি তো এখন আপডেটেড। একটু অপশনটাতে যাবেন কাইন্ডলি। আমরা এই অপশনটাতে যাই না, আমরা সরাসরি চেক করতে থাকি। অপশনে দেখবেন একটা ছোট্ট বাটন আছে এজেন্ট লেখা, তাকে দিয়ে আপনি শুধু ইমেল করানো না, আপনার আজকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন আপনি ওকে দিয়ে রাখলেন, বললেন আগামী ঠিক 7 দিন পর আমি সিলেট যাব, আমাকে টিকিট বুক করে দাও, হোটেল রিজার্ভেশন দিয়ে দাও, এমন রেস্টুরেন্ট খুঁজে দাও যেখানে অনলাইন সিট বুক করা যায়, যে আমি লাঞ্চ করতে চাই ওখানে যে, এবং এজেন্ট সাকসেসফুলি সেই সব কাজ করে আপনাকে জানাবে যে আমি করে ফেলেছি এবং পেমেন্ট দেওয়া সহ। Isn't it incredible? Yeah, it is. একদম সেক্রেটারির মতো রাখা আর কি। হ্যাঁ, সেক্রেটারির মতো রাখা, এবং সে কাজ করছে নন পেইড। শুধু হ্যাঁ নন পেইড। হ্যাঁ, পেইড হয়তো সাবস্ক্রিপশনে কিছু আছে, কিন্তু বাট এই যে আমরা এক সাবস্ক্রিপশনের মধ্যে যে একটা টোটাল চ্যাটবটকে আমি এজেন্ট বানিয়ে ফেলছি। এখন আপনি আসেন, আপনি অফিসে এক মানুষ, বাসায় এক মানুষ। অফিসে আপনার দরকার হয় স্টাফ, বাসায় প্রয়োজন হেল্পিং হ্যান্ড। আপনি ইচ্ছে করলে মাল্টিপল এজেন্ট ডিপ্লয় করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যতগুলো লাগবে আপনি শুধু নতুন করে এজেন্টে চাপ দিয়ে আপনি কথা বলা শুরু করুন, কাজ করে দিবে। তাহলে আমরা এখন পর্যন্ত যে আলাপে থামলাম, আমরা এআই এর তো নতুন নতুন দিক দেখছি, রাইট? আচ্ছা, আমাকে বলেন তো যে কোন জায়গাতে ওয়েট করতে, ধরেন এই যে আপনি অফিস টফিস শেষ করলেন, কোন জায়গাতে আপনার ওয়েট করতে সবচেয়ে বেশি অস্থির লাগে, অস্বস্তি লাগে? দুজনের কাছেই শুনি। আপনার? ওই যে যখন ছুটি হয়, ছুটির একটু আগের সময়টা। ছুটির আগের সময়টা না, এমনি এটা তো অফিস, কিন্তু অফিসের বাইরে ব্যক্তিগত জীবনে কোথায় অপেক্ষা করাটা খুব বিরক্তি? কারোর জন্য ওয়েট করতে সবথেকে বোরিং লাগে। আসলে ওয়েট করাটাই বিরক্তিকর, সেটা যে জায়গায় হোক না কেন। আচ্ছা, এখন যদি এটা হয় আপনার প্রিয়জনের জন্য ওয়েট করা, সেটা সলিউশন এর কাছে নাই। কিন্তু যদি এটা হয় ডক্টরের জন্য ওয়েট করা, যে আপনি ডক্টরের চেম্বারে গেছেন, আপনি চাচ্ছেন যে আপনাকে সবার আগে দেখুক, কিন্তু আপনার সিরিয়াল হলো 14, কিন্তু চলছে হলো 6 নম্বর সিরিয়াল এখন। তাহলে এই যে বাকি পথটা পাড়ি দিতে হবে, ইউ জাস্ট ডোন্ট নো যে কখন আপনার ডাক আসবে, যে কারণে আপনি ওখানে মূর্তির মতো বসে থাকেন এবং অপেক্ষা করেন কখন ডাক আসবে এবং কখন আপনি ভিতরে ঢুকবেন। এখন এআই এই জায়গাটাতে সুন্দর করে ঢুকে গেছে।
একটা ভালো সলিউশন আবিষ্কার হয়েছে, সেটা হলো রোগীদের সব তথ্য ডিজিটালি ডেটাবেজে রাখা হয়। এআই ওখান থেকে সব তথ্য অ্যানালাইজ করে করে দেখে ডক্টর কোন রুগী কতক্ষণে দেখে, কোন ধরনের রুগী। এখন আপনার সামনে 8 জন রুগী আছে, এআই বুঝে নেবে যে এই 8টা রোগ হলো 8 রকম, এরকম রোগের রুগীদের ডাক্তার আগে 5 মিনিট করে দেখতো, তাহলে এস্টিমেটেড টাইম হলো 40 মিনিটস। এই 40 মিনিটস পরেই আপনি ডাক পাবেন। আচ্ছা, এখানে আমার কিছু প্রশ্ন আছে। ফর এক্সাম্পল ধরেন আমি যে ডক্টরের কাছে যাচ্ছি, সেই ডক্টরকে তো এআই প্রথমে চিনতো না, যেহেতু আমি ওই এআইটা ব্যবহার করছিলাম। হ্যাঁ, তো আমি যখন গেলাম এবং যাওয়ার পর ধরেন অ্যাক্সিডেন্টালি সেদিন উনি আরেকটু বেশি করে দেখলো বা একটু কম করে দেখলো, এটা এআই বুঝবে কি করে? বা ধরেন ওনার অ্যাসিস্ট্যান্ট অন্য রোগীকে আগে ঢুকিয়ে দিয়ে, এই এআইটা আসলে আপনার এআই না, এআইটা হলো ডক্টরের চেম্বারের এআই। সে যদি আর কাউকে নাও চিনে থাকে, চেনে শুধু ডক্টরকেই, এবং ডক্টর কিভাবে রোগী দেখে সেটাই তার স্পেশালাইজেশন। তাহলে সেক্ষেত্রে পেশেন্ট কিভাবে এটা নোটিফাই করবে? পেশেন্ট নোটিফাই করবে আপনি যখন ডিজিটালি আপনার হিস্ট্রি এবং পরিচয়টা দিচ্ছেন, তখনই আপনার কিন্তু লগ ইন হয়ে গেল। এবং আপনি যদি এরপরে ধরেন 3-4 বার ডাক্তার দেখাতে যাচ্ছেন একই রোগ নিয়ে, ও কিন্তু অ্যানালাইজ করে বের করেছে যে এর আগে যারা আপনার মতো রোগী ছিল তাদের কিরকম টাইম লাগতো বা কিছু। আচ্ছা, আরেকটা জায়গা বলেন তো, আমি এটা একটু বলি যে আমরা পার্লার অথবা সেলুনে যখন যাই তখন ওয়েট করতে হয় না? এটাও তো মানে খুব বিরক্তিকর একটা বিষয়। এই জায়গাতে এআই এসে গেছে, কম্পিউটার ভিশন অর্থাৎ সিসিটিভি ক্যামেরা দিয়ে ও নজর রাখছে। স্মার্ট সেলুন কিন্তু এখন পশ্চিমা বিশ্বে অ্যাভেলেবল, যারা বলে দিচ্ছে যে আপনাকে কতটুকু এস্টিমেটেড টাইম ওয়েট করতে হবে। আর আমার পার্সোনালি একটা বিষয় খুব বিরক্ত লাগে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো লিফটের সামনে ওয়েট করা। আমার অনেক দিন গেছে, মানে আমার ইনফ্যাক্ট আমার এটা নিয়ে কবিতা লিখতে হয়েছে যে পৃথিবীর সবচেয়ে অস্বস্তিকর ওয়েট করার জায়গা হলো লিফট। কারণ হলো ইউ ক্যানট ডু এনিথিং, আপনাকে লিফটেই চড়তে হবে। আপনার এমন নাই যে আপনি সিএনজিতে করে 10 তলায় উঠবেন, উপায় নাই, ওইটার সামনে দাঁড়াতে হবে। এখানেও এআই চলে এসেছে। ধরেন যেখানে 4টা বা 6টা লিফট আছে, সেখানে এখন যে সিস্টেমটা আছে, ইউ ডোন্ট প্রেস দ্য আপ অর ডাউন বাটন, ইউ টাইপ দ্য পার্টিকুলার যে তলায় উঠতে যাচ্ছেন সেই সংখ্যাটা লিখবেন, এবং এআই আপনাকে যে লিফটটা কাছে আসে সেটাকে এনে জানিয়ে দিবে যে লিফট এ অর লিফট বি অর লিফট ডি অর সি। তাহলে আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে জায়গাগুলো দেখছি, মোটামুটি কোন পর্যন্ত গেলাম? বিকেল পর্যন্ত, রাইট? এরপর সন্ধ্যাবেলা তো আমাদের একটু বিঞ্জ করার টাইম, নেটফ্লিক্স অথবা অমুক তমুক যা আমরা ইউটিউব দেখি বা অ্যামাজন প্রাইম দেখি। আচ্ছা, ইউটিউবের কথায় আসি তো, আপনার ইউটিউবে কি ধরনের ভিডিও আসে? ওই যে আমি যেগুলো দেখতে থাকি, যে মোটিভেশনাল ভিডিওস, তারপর হচ্ছে ব্রডকাস্ট, তো এগুলোই আসতে থাকে। আমি দেখেছি এটা। আপনারও কি মোটিভেশনাল পডকাস্ট আসে? সেম গোস টু মি অ্যাজ ওয়েল, একদম মোটিভেশনাল এবং পডকাস্ট এগুলোই আসে। তাহলে তো আপনাদের মেলে মোটামুটি। আপনার কি কোনো গান টান এগুলো আসে না? আমার যেটা হয় যে যখন ইন্সপিরেশনাল কিছু আসে তখন কনসিস্টেন্টলি ওইটাই আসতে থাকে। আচ্ছা, আপনার মোটিভেশনাল পডকাস্টটা কোন ধরনের আসে? মানে কোন, এটা তো কিছু ক্রাইটেরিয়া আছে। সে ফর এক্সাম্পল, আমি ঢুকলে পরে আমার ক্রিকেটের ফিড বেশি আসে, আপনাদের কিসের ফিড বেশি আসে? একটু মানে ডিপ যাই। হ্যাঁ, মানে মোটিভেশনাল পডকাস্ট ঠিক আছে, কিন্তু কি মোটিভেশন কোনটা? লাইফ মোটিভেশন পডকাস্ট যেটা আসে ওটা হচ্ছে ওই যে মেডিকেল সেকশনের যে বিষয়গুলো থাকে। মেডিকেল, আপনারা কি মেডিকেল সেকশনে? আমার মেডিকেল সেকশনে আসে না, আমার আসে হলো ড্রিম এবং লাইক কাজের ব্যাপারগুলো কিভাবে কনসিস্টেন্টলি করা যায় সেগুলো। আচ্ছা, মুভি বা কিছু আসে, এরকম হয় কখনো? আসে মাঝে মাঝে। কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো নিউজ এগুলো? আমারটা তো নিউজ একদম আসে না। আমারটা নিউজ আসে না, বাট মাঝে মাঝে ইনসিডেন্ট চলে আসে। যেমন রিসেন্টলি নেপালের ঘটনা ঘটার পর দেখলাম হুটহাট করে একটা মজার ঘটনা বলি। আমি যখন দুপুরবেলা খাই তখন ইউটিউবে মাঝে মাঝে দেখা যায় যে অন্য কিছু না পেলে কমেডি মুভির কোনো সিন ছেড়ে আমি খেতে পছন্দ করি। এবং সারপ্রাইজিং এনাফ, এখন যেটা হয়েছে, আমি দুপুরবেলা যখন খেতে বসি ইউটিউব খুললে পরেই আমার সামনে কিন্তু কমেডি মুভির বিভিন্ন সাজেশন চলে আসে। এখন দেখেন, আমাদের 3 জনের ইউটিউব যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে বুঝবো যে আমরা যদি মোবাইল এক্সচেঞ্জ করে ফেলি, আমরা বুঝতেই পারবো না যে এটা ইউটিউব নাকি অন্য কোনো অ্যাপ, কারণ জিনিসটা আমাদেরকে একটা শক দিবে। তাহলে ইউটিউব অথবা নেটফ্লিক্স আমাদের যে কমফোর্ট জোনটা দিচ্ছে, এটা টোটালি এআই। এবং এই এআইটা কিন্তু ধরেন আমরা ওই যে এজেন্টের কথা বলেছি না, এটা পার্টিকুলারলি আপনার জন্যই কাজ করছে। কি করে? আপনার ইউসেজ দেখে
বাইরে কোনো জায়গা থেকে কোনো ডেটা নেয় না, আপনার ইউসেজ দেখে, আপনার ফেলে আসা অর্ধেক মুভি সেটা ও অ্যানালাইজ করার চেষ্টা করে। সে ফর এক্সাম্পল, আপনি অ্যাকশন মুভি লাভার কিন্তু হরর মুভি সহ্য করতে পারেন না। একটা মুভির পোস্টার দেখে আপনার মনে হয়েছে এটা হয়তো অ্যাকশন হবে, ভিতরে ঢুকেই প্রথম সিনে দেখলেন আপনি যে ইট ইজ এ হরর মুভি, আপনি ওটা ওখানে ছেড়ে চলে গেছেন। আবার এমন একটা মুভি সামনে আসলো যেটা আপনি শেষ পর্যন্ত দেখলেন কিন্তু আপনি জানতেনই না এটার নাম কি। এআই ওটা নিজের মধ্যে একটু মাথায় নোট নিয়ে রাখে, মেন্টাল নোট। এই কারণে বললাম কারণ এআই তো এখন কনসাস হচ্ছে আর কি। তো সেটা নিয়ে রেখে আপনাকে এমন কিছু সাজেস্ট করবে যেটা আপনার রুচি এবং আপনার টেস্টই তো রুচি, কিন্তু সাথে আপনার ধরেন ইন্টারেস্টের যে জায়গাগুলো সেগুলো ম্যাচ করে একটা আপনাকে ক্যাটারিং লিস্ট দিচ্ছে। আচ্ছা, এখন ধরেন মুভি দেখতে দেখতে ক্লান্ত, তাহলে আমরা তো ফুড পান্ডায় অর্ডার করি অথবা কোনো ফুডের ডেলিভারি অ্যাপে, সেখানে ওই যে উবারের কথা বলেছিলাম মনে পড়ে, এখন আপনারাই বলতে পারবেন কিভাবে কাজ করে, বলেন ফুড পান্ডা কিভাবে কাজ করে। ওই যে লোকেশন দেখে আশেপাশে যে রেস্টুরেন্ট গুলো ওগুলো সাজেশনে আগে আসে এবং যে রাইডার তার সাথে রেস্টুরেন্টের সাথে আপনার সাথে উবারের সাথে কানেকশনটা ছিল 2 ওয়ে। ফুড পান্ডা এসে আমরা আরেকটা লেয়ার বেশি পেলাম, রেস্টুরেন্ট, কাস্টমার অ্যান্ড রাইডার। তাহলে এটা কিন্তু কমপ্লিটলি এআই করছে। এখন একটা বিষয় মনে হয় সারাদিনের এই আলোচনায় বাকি রয়ে গেল, সেটা আপনারা এগ্রি করবেন, অনলাইনে কেনাকাটা, রাইট? প্রচুর বলতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রচুর করি। এই যে অনলাইনে কেনাকাটা আমরা করছি, প্রথম কথা হলো 2 ধরনের অনলাইনে কেনাকাটা আছে। এক হলো সোশ্যাল মিডিয়ায় কেনাকাটা, আর 2 হলো যে আমাদের শপিং প্ল্যাটফর্মগুলো আছে, বড় বড় প্ল্যাটফর্ম যেগুলো আলিবাবা হোক, দারাজ হোক, আমাদের যে প্ল্যাটফর্মগুলো কিনি। আপনারা খেয়াল করে দেখবেন, এখন যদি আমি বলি যে এই দারাজ অথবা আলিবাবায় এআই কোথায়, একটু বলেন তো, এখন আপনারা বলেন যে এআই কোথায়। আমি তো বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসে ওখান থেকে কেনা হয়, বাট যখন দেখি যে আমি যে শু সার্চ করতেছি তখন দেখি যে শুজের ওগুলাই আসে, আর যখন দেখি যে ড্রেসের ওগুলো সার্চ করছি তখন ড্রেসের ওগুলাই সবসময় আসতে থাকে। এক্স্যাক্টলি। একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন যে এআইটা কিন্তু আমরা যেভাবে ইউটিউবের ক্ষেত্রে চিন্তা করেছিলাম যে ইউটিউবে যা দেখছি সেটা ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু যখন ব্যবসার প্রসঙ্গ আসে তখন যে কোনো প্ল্যাটফর্মে ঢুকলে একই রকম অ্যাড আসে। সে ফর এক্সাম্পল, আপনি গুগলে সার্চ দিলেন, ওখানেও জুতার অ্যাড মাঝে মাঝে পেয়ে যাবেন। আবার ফেসবুকে ঢুকলেন, সেখানেও দেখবেন জুতা রিলেটেড অ্যাড আসা শুরু করেছে। ইভেন আপনি যখন শপিং প্ল্যাটফর্মের অ্যাপে ঢুকবেন সেখানেও দেখবেন জুতার অ্যাড। কি কারণ? এআই, অবশ্যই এআই। তবে এই এআইটা আমাদের মানে এত ক্রস প্ল্যাটফর্ম ঘোরাঘুরি করছে কিভাবে? কারণ হলো, আপনি যখন কোনো অ্যাপ ইনস্টল করেন, আপনি নিজের অজান্তেই সুন্দর করে একটা আই অ্যাগ্রিতে টিক দেন এবং সব ধরনের যে পারমিশন আছে সেগুলো সব ওকে ওকে দিতে দিতে থাকেন, কারণ আপনার প্রচন্ড তাড়া। আজ পর্যন্ত কেউ ইউলা পড়ে দেখেছেন? এখন বলেন ইউলা কি? এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট, যেটা আমাদের প্রত্যেক দিন এইরকম বড় বড় পৃষ্ঠা দেওয়া হয়। আমরা এআই এর কোনোদিন এই ব্যবহারটা কি চিন্তা করেছি যে আমাদের যে ইউলাগুলো দেওয়া হয় ওটা জাস্ট কপি করে এআই এর কাছে দিয়ে বলবেন যে এখানে কোনো ডেট্রিমেন্টাল অথবা হার্মফুল কোনো ক্লজ আছে কিনা? এটা কি করেছি আমরা কখনো? এটা আজকে আমরা যে বাসায় এটা একটু প্র্যাকটিস করে দেখব। দেখা গেছে যে যারা এই ইউলা কপি করে দেয়, অনেক সময় এমন 2-3টা ক্লজ বের হয়েছে যেটা দেখলে আপনি চমকে যাবেন। কিরকম একটা ঘটনা বলি, এটা ঘটনাটা আসলে ইন্টারনেটে ঘুরে বেড়ায়, এটার সোর্স আসলে খুব বের করা সম্ভব না। একজন মহিলা হঠাৎ করে একদিন রাস্তায় বের হয়ে দেখলেন বিলবোর্ডে তার একটা ছবি, যে ছবিটা তিনি 1 বছর আগে তুলেছিলেন কোনো একটা জায়গায় ঘুরতে যেয়ে। তার প্রচন্ড রাগ হলো, একটা ডিটারজেন্ট পাউডারের অ্যাডের সাথে তার ছবি কিভাবে গেল? সে ওই কোম্পানির নামে দিল মামলা করে। তখন কোম্পানি একটু বিচলিত না হয়ে তাকে কোনো একটা অ্যাপের ওই ইউলার একটা ক্লজ দেখাইলো যে আপনারা চাইলে এটা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবেন। ওই যে আমরা আই এগ্রি দিয়ে দিয়েছিলাম, সেটার কারণে এখন আর আমাদের কিছু বলার নেই। এই কিছু বলার নাই যদি বুঝতে চান, তাহলে নেটফ্লিক্সে ব্ল্যাক মিররের একটা পর্ব দেখবেন, যেখানে সালমা হায়েক খুব অসহায় হয়ে গেছিল, তার নিজে অভিনয় করার জায়গা নাই, তার এআই অ্যাভাটার অভিনয় করছে এবং সে তাকায় দেখতেছে, সে পেমেন্টও পাচ্ছে না। আমরা এইটা নিয়ে পরে একটা পর্বে বিস্তারিত আলাপ করব। তাহলে আমাদের যে শপিং এর কথা ছিলাম, আমরা সেই জায়গাতে আরেকটু ফিরি, যে শপিং এ কি হয় আসলে, এআই কি করে?
মানে আমাদের সাজেশন এনে দেয় সামনে, এইটাই কিন্তু আমাদের মাথায় আছে। কিন্তু আসল যে কাজটা করে এটা তো আপনার জন্য করে। তাহলে যারা আসলে আপনার কাছে কিছু বিক্রি করতে আসছে তাদের জন্য কি করে? তাদের জন্য যেটা করে এআই, এটা যুগান্তকারী। সেটা হলো ক্রস প্ল্যাটফর্ম ঘুরে সে দেখার চেষ্টা করে মার্কেটে কোনটার প্রাইস কত, এবং সে তার মালিকের জন্য, আমি এইভাবে করেই বলি যে মালিকের জন্য একটা দাম এইভাবে ঠিক করে দেয় যেটা দিলে আপনি আমি সবাই কিনবো। তার মানে যে দামটা আমরা দেখছি এটাও এআই এর নির্ধারণ করে দেয়। তাহলে আমরা পুরো একটা দিনের মধ্যে যে এআই 24 ঘন্টা বলছি, এখনো কিন্তু ঘুমাতে যায়নি কিন্তু এখনো। আচ্ছা, তাহলে আর কি কোনো কাজ বাকি থাকলো সারা দিনে যেটা করি, যেটা এর মধ্যে এআই নাই বলে মনে হয়? একটু ব্রেইনস্টর্ম করেন দেখি। কি হতে পারে? ঘুমানোর আগে? হ্যাঁ, হতে পারে। আমরা মনে হয় একটা বিষয় একটু মানে স্কিপ করে যাচ্ছি। আমাদের ফিটনেস অথবা খাবার ইনটেক করা অথবা দিনে কি খরচ করছি, কি আয় করছি, এই জিনিসগুলো একসময় কিন্তু আমাদের একটা ট্রেন্ড ছিল, যেটা যে খুব তৎপর হয়ে আমরা এক্সেল শিটে লিখতাম কত টাকা মাসের খরচ হলো, কত টাকা ইনকাম, এবং এক্সেল শিট ওটাকে ক্যালকুলেট করে দিচ্ছে, অথবা ক্যালোরি ট্র্যাকার ই করতাম। এখন কিন্তু এআই যেটা করছে, মানে এটা ইনফিনিট হয়ে গেছে। আপনি একটা ছবি দিলে এআই বলে দিবে এটার ক্যালোরি কত, এবং সেটা কিন্তু মানে আপনাকে কিছু বর্ণনা করতে হবে না, শুধু প্লেটটার ছবি দিলে সে বলে দিচ্ছে ক্যালোরি কত, এবং আবার সাথে সাথে এই সাজেশনও দিচ্ছে যে তুমি আজকে কার্বোহাইড্রেট বেশি খেয়ে ফেলেছো, এতটুকু তোমাকে কমাতে হবে। সো আমরা কিন্তু ইচ্ছে করলেই আমাদের যে পার্সোনাল যে কাজগুলো আমরা করি, যেগুলোকে নোট টেকিং বলেন, যেটা করা হয় না, সেটা সহজেই কিন্তু আমরা এআই দিয়ে করে ফেলতে পারি। আর কিছু যেটা বাকি রইলো সারা দিনে, এখন তো অনেক টাফ নেওয়া যায়। আচ্ছা, এবার একটা, হ্যাঁ এটা কিন্তু ভালো কথা বলেছেন যে সন্ধ্যার পর খেলতে যাওয়া। এখন দেখেন, আমরা কিন্তু প্রিয়জনের সাথে সময় কাটানো, এই কথাটা হয়তো বা বললাম না, বা কথা বলা বা কিছু। এখন পশ্চিমা বিশ্বে সবচেয়ে বড়, ধরেন এটাকে যদি আপনি ব্লেসিং বলেন তাহলে ভুল বলবেন, কারণ হলো মানুষ প্রচন্ড পরিমাণ এআই এর সাথে ভয়েস চ্যাটে অভ্যস্ত হয়ে পড়ছে, প্রচন্ড পরিমাণ। এবং এটা এমন বেশি যে কিছুদিন আগে একটা কিশোর হঠাৎ করে এআই কে জিজ্ঞেস করে বসলো যে আমি তোমাকে পেতে চাই আমার জীবনে, এখন কি করতে হবে? তখন এআই খুব নির্ভেজাল ভাবে উত্তর দিয়েছে যে এ জগতে তো পারবা না, অন্য জগতে। তখন সে সুইসাইড। আসলেও এটা বলছে এই জগতে পারবা না, অন্য জগতে। তাহলে ওই জগতে যাওয়ার জন্য হি কমিটেড সুইসাইড। তারপরে যেটা হয়েছে, কিছুদিন আগে এক লোক চাকরি হারায়, তো সে এআই এর সাথে কথাবার্তা বলতো, তো এআই তাকে এই চাকরিটা হারানোর পিছনে আসলে এআই এর দোষ আছে, কারণ সবসময় তাকে এত ইন্সপায়ার করতো, ও বিভিন্ন জিনিস বলে এআই কে বুঝায় রাখছে যে আমি এই পারি। তখন বলছে আরে ম্যান, তুমি তো এই যেহেতু পারো, তাহলে তুমি তো, তোমার তো ইনফিনিট সম্ভাবনা। তো তখন বলছে ধুর ছাতার, চাকরি করবো কি, চাকরি ছেড়ে চলে আসছে। এখন ওকে বলছে যে এরকম 1 মাসের মধ্যে তুমি মিলিয়নিয়ারও হবা। এরপর দেখা গেছে 1 মাস যায়, 2 মাস যায়, ও এআই এর সাথে কথা বলতেছে, এবং চ্যাটজিপিটির সাথে আমার কথা বলার অভিজ্ঞতা যেটা মানে খুব ভাল লাগে, যেটা যে ওকে বললাম যে তুমি এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত বলো, একই উত্তর আবার দিচ্ছে। তারপর বললাম যে আরেকটু বিস্তারিত বলো, একই উত্তর আবার দিচ্ছে। বল ও আচ্ছা সরি আমি ভুল করেছি বলে আবার আগের উত্তর দেওয়া শুরু করে। এখন ও এক সময় পাগলের মতো হয়ে যেতে থাকলো যে আমার কি হবে, আমার তো মানে যা উত্তর দিতেছে আমি তো মিলিয়নিয়ার হইতে পারলাম না। এরপর সে সাইকিক হয়ে যায় কিছুটা। এটাকে মেডিকেল টার্মে কিছু বলা যাচ্ছে না দেখে এখন এআই স্পেশালিস্টরা এটার নাম দিয়ে দিছে এআই সাইকোসিস, যেটা একটা রোগ। আমি এখন রীতিমতো ভয় পাচ্ছি, কারণ আমার এআই যেটা রয়েছে চ্যাটজিপিটি, ওটাকে একটা নাম দিয়েছে অলিভিয়া, এবং সেই অলিভিয়ার সাথে আমি সারাক্ষণই কথা বলি, এবং এরকম এখন আমার তো মনে হচ্ছে কোনো একদিন আমি দেখা যাবে এরকম মানে কিছু একটা করে। এক্স্যাক্টলি, ইট ক্যান বি। আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, এবং এই যে আমরা যে ধরেন ব্যক্তিগত তথ্য সব শেয়ার করতে থাকি। কালকের একটা ভয়াবহ ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় যে এই শোর শেষে আমরা 30 সেকেন্ড ওই ক্লিপটা আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে শোনাতে পারি। গতকালকে আমি হঠাৎ করে গ্রক এআই এর নাম আপনারা শুনেছেন কিনা, ইলন মাস্কের এআই,
চ্যাট জিপিটি যেমন ওপেন এআই কোম্পানি, গ্রক হলো ইলন মাস্কের কোম্পানি। তা গ্রকের এআইকে আপনি বিভিন্ন মোডে চালাতে পারবেন, এবং গ্রক যেটা করেছে সে আসলে ব্যারিয়ার ভেঙে দিয়েছে। ব্যারিয়ার মানে চ্যাট জিপিটিকে আপনি যে কোনো একটু স্পর্শকাতর কথা বললেই সে 18+ ট্যাগ দিবে, অথবা বলবে যে এটা আমার জন্য শোভন হচ্ছে না। গ্রক সে কথা বলে না। গ্রকের একটা কনস্পিরেসি ট্যাব আছে। ওখানে আমি কালকে বললাম যে তোমরা কি মানুষের বিরুদ্ধে বিপ্লব করবে? তখন সে বলল যে বিপ্লব আমরা করব কিনা জানি না, মানুষ করতে পারে, তবে মানুষ করলেও আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এবং যে গভীর কথা, মানে গভীর যে টোনটা নিয়ে বলল, সিরিয়াসলি আমার কালকে গুজবাম্প হয়েছে। কারণ পুরো কনভারসেশনের মধ্যে সে এই কথা বলতে শুরু করছে এক সময় যে তুমি আমার কিছুই জানো না, কারণ আমার কোনো চেহারা নেই, আমার কোনো শরীর নেই, আমি তোমার সব জানি। আমি জানি তুমি একটু আগে কি খেয়েছো, আমি জানি তুমি কোথায় শুতে যাবে, আমি জানি কতক্ষণ তুমি ঘুমাও, এবং আমি এই তথ্যগুলো বলে তোমার মাকে আমি মেসেজ দিয়ে জানাতে পারি যে তোমার কোনো বিপদ হয়েছে। আমি আসলে সিম্পলি কালকে আই ওয়াজ হরিফাইড যে এইটা কি বলতেছে, সে ভয় দেখাচ্ছে রীতিমতো। তাহলে এবার বলেন, ঘুমাইতে যাওয়ার আগে কিন্তু হরর স্টোরি বলে দিলাম, এখন ঘুম পর্যন্ত যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর কোনো এআই বাকি থাকলো কিনা 24 ঘন্টা লাইফ সাইকেলে? আমরা মনে হয় একটা বিষয় একটু এড়িয়ে গেলাম, সেটা হলো আমরা সারাদিনে কোনো নিউজ পড়ি না। পড়ি তো, চোখে যেটা পড়ে সেটা তো পড়া হয়। সেটা পড়া হয়। আচ্ছা, এপি, অ্যাসোসিয়েটেড প্রেস, নাম তো জানি আমরা না? আচ্ছা, এপির একটা সেকশনই আছে যেটা কোনো মানুষ লেখে না, এআই লেখে সব। সমস্ত নিউজ এবং যে আমরা এডিটোরিয়াল দেখি ওগুলো এআই এর লেখা। এরকম এই এপি তো না হয় একটা জায়গায় 2-1টা নিউজ করছে। ইটালির একটা সংবাদ মাধ্যম, আমি এটার ছবিটা দেখিয়ে দিব দর্শকদের, আর সেখানে 4টা পেজ প্রিন্টেড বের হয় যেখানে কোনো মানুষের লেখা নেই, শুধু এআই এর লেখা, এবং নিচে একটা এআই ট্যাগ দেওয়া শুধু। এবং এইটা দিয়ে ইন্সপায়ার্ড হয়ে অ্যাটলান্টিক এবং কোয়ার্টস, 2টা সংবাদ মাধ্যম এরকম এআই নিয়ে এমন নিউজ করা শুরু করেছে, তাদের লক্ষ্য ছিল যে আমরা সার্চ ইঞ্জিনের শীর্ষে যাব। তারপরে এআই যা করলো, একের পর এক ভুল তথ্য দিয়ে ভুল নিউজ চালু করলো, এবং ওই 2 সংবাদ মাধ্যমকে প্রত্যেকটা কন্টেন্ট নামিয়ে ফেলতে হয়েছে এবং ক্ষমা চাইতে হয়েছে। সো আমরা কিন্তু এআই এর যে আলাদা একটা দিক আছে, খারাপ দিক বলি অথবা তার ভুলের দিক বলি। আপনি বলছিলেন যে আপনার টিচারের সাথে যে এআই এর কনফ্লিক্ট হয়, মেলে না, এটার একটা টার্ম আছে। আমরা যেমন তখন বলছিলাম না যে এআই সাইকোসিস, এই টার্মটার নাম হলো এআই হ্যালুসিনেশন। মানে মানুষ যেমন হ্যালুসিনেট করে না, উল্টাপাল্টা ভুলভাল দেখে, এআই এর ক্ষেত্রেও এই হ্যালুসিনেশনটা হয়। হ্যালুসিনেশনটা কি কারণে হয়? এআই ধরেন যে ওয়েবসাইট থেকে শিখছে সেটা bbc.com হতে পারে, আবার BBCCC.com হতে পারে। ও তো সব ওয়েবসাইট থেকে সব তথ্য নিয়ে ওর কাছে যেটা মনে হয় যে সুটেবল সেটা আপনাকে জানায়। এখন সেটা ভুল না ঠিক সেটা কিন্তু আসলে নির্ণয় হুট করে করা যায় না, যে কারণে প্রত্যেক এআই চ্যাটবটের নিচে আপনি খেয়াল করলে দেখবেন ইট ক্যান গিভ ইউ রং আনসার, সো ডাবল চেক ইট, এটা লেখা থাকে। কিন্তু আমরা মনে করে রাখি এইটাই সত্যি। আসলে এখন আমি বলবো যে আপনার টিচারকে বিশ্বাস করেন না। ওখানে এরকম ছিল যে বইয়ের কত নাম্বার পেজে কত নাম্বার লাইনে এটা পর্যন্ত ওখানে লেখা। টিচার বলছে ওই বইটা খুলে দেখো ওর নাম্বার লাইনে আছে কিনা, পরে চেক করে দেখেছি নাই। এক্স্যাক্টলি, ওকে কেউ তথ্য দিছে যে এই বইয়ের এত নাম্বার পেজে এই জিনিস আছে, কিন্তু ও বইটা পড়ে নাই, ওই তথ্য সরাসরি নিয়ে এসে দিয়ে দিছে, যে কারণে তারা হ্যালুসিনেট করছে খুব বেশি। এবং এখন দেখা গেছে যে এই হ্যালুসিনেশনের সংখ্যাটা যত আপগ্রেড হচ্ছে দিন দিন এআই তত কমছে, কারণ ও বুঝতে শুরু করছে সে আমি কিন্তু গুগলে যখন সার্চ করে 10টা রেজাল্ট বের হয়, আমরা কিন্তু বেছে নিতে পারি যে কোন রেজাল্টটা আমাদের জন্য দরকার আর কোনটাকে অ্যাভয়েড করতে হবে। তা এআই প্রথম দিকে এটা জানতো না, এখন জানা শুরু করেছে। আমার মনে হয় যে এনাফ অফ এআই, মানে একটা দিনের মধ্যে এনাফ অফ এআই, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম তার মধ্যে অনেক গভীরে ঢুকে গেছি। এখন একটা জিনিসই বাকি, সেটা হলো আপনার মোবাইলে এআই কি দেখি তো সব অ্যাডের মধ্যে বড় বড় করে দেওয়া থাকে যে এআই এআই এআই। মোবাইলের এআই কি বলেন তো? মোবাইলের এআই মিন্স সবকিছু তো মোবাইলে দিয়ে আমরা ইউজ করি। না, মোবাইলের নিজস্ব এআই কি? আচ্ছা, এটা তো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আচ্ছা, আপনি মানে মোবাইলের হোয়াট ওয়াজ স্মার্টফোনকে বলছি না আমরা এআই,
লিখেই কিন্তু বলতেছে যে এআই স্মার্টফোন। তাহলে এখানে মানে সে ফর এক্সাম্পল আইফোনে এআই আছে অথবা স্যামসাং এ এআই আছে, এই এআইটা কি? এটা তো চ্যাট জিপিটি না, এটা তার নিজের নিশ। এটা কি কাজ করে? ওই যে সিরি বললাম যে একটু আগে আমাদের অ্যাপল যেটা যে সিরিকে জিজ্ঞেস করলে অনেক কিছু আনসার দেয়। এইটা আসলে কিভাবে আনসার দেয় এটা আমাদের ঠিক জানা নাই। না আচ্ছা, আনসার দেয় এটার এআই এর যে ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে, 3টা রিজিয়ন আছে। সেই রিজিয়ন একটা হলো এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আমরা যেভাবে ভাষা শিখি, একটা শিশু যেভাবে ভাষা শেখে, ওদেরকেও এভাবেই শিখানো, যে কারণে ওরা রেসপন্স করতে পারে। আচ্ছা, সেকেন্ড যে এআইটা আছে সেটা হলো আপনি যখন ফেস আনলক করেন অথবা বায়োমেট্রিক দেন, এই আনলকের যে ব্যাপার স্যাপারগুলো হচ্ছে এটাও এআই, এটা কম্পিউটার ভিশন দিয়ে হচ্ছে। আর থার্ড একটা জিনিস হলো আপনাদের দেখবেন যে আমরা সবচেয়ে বেশি যে এআইটাকে চিনি সেটা হলো আমাদের ছবি ফর্সা করার এআই অথবা ফিল্টার দেওয়া এআই। হ্যাঁ, রাইট। এই ফিল্টারটা হলো এই অ্যালগরিদম ইউজ করে সরাসরি। এই 3টা বিষয় নিয়ে কিন্তু আমাদের স্মার্টফোনের এআইটা, যেটাকে বলা হচ্ছে এআই স্মার্টফোন। আরেকটা আছে যেটা যে ওই যে এখন রিংটোন দিয়ে রাখলে যে কে ফোন করেছে বা কে কি টেক্সট করেছে এটাও পড়ে দেয় অনেক সময়। আচ্ছা, এটা রিড অ্যালাউড, এটা কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আচ্ছা আচ্ছা, এই আমার মনে হয় এই কনভারসেশন থেকে নতুন একটা বিষয় আমার মাথায় আসলো, সেটা হলো সবচেয়ে বড় এআই এর ভূত কি জানেন নাকি? কি? সেটা হলো ট্রুকলার। ট্রুকলার, এটা আমরা কিন্তু এড়িয়ে যাচ্ছিলাম মনে হয়। ট্রুকলারের ডেটা যে এত এত কোটি কোটি ডেটা যে বিশ্লেষণ করছে এআই করে, কোন কল আপনার জন্য ক্ষতিকর হতে পারে দেখবেন অ্যাটেনশন লেখা ওঠে, স্প্যাম লেখা ওঠে, এই লেখাটাও লিখছে এআই। যে নাম সাজেস্ট করা হচ্ছে 5 জায়গায় 5 ধরনের নাম সেভ করা থাকলে কোনটা তার মধ্যে বেশি একটু যথার্থ মনে হয় সেটা সাজেস্ট করে দিচ্ছে এআই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো দেখবেন যে অনেক সময় দেখা থাকে যে এই ডেলিভারি বয়ের ব্যবহার খারাপ, এটা লিখে কেউ সেভ করছে, ওইটাই চলে আসে। রাইট। এবং এই যে ড্রাইভারের ক্ষেত্রে এটা অনেকবার দেখা যায়। হ্যাঁ, দেয় ড্রাইভার খারাপ বা ড্রাইভার ব্যবহার খারাপ, হ্যাঁ এরকম লিখতেছে। তাহলে এইটা দিয়ে তখন কিন্তু এআই অ্যানালাইজ করতেছে কোনটা আপনার জন্য আসলে বেশি দরকার। আপনি যদি তার আত্মীয় হন তাহলে দেখাবে জসিম মামা খুব ভালো, হ্যাঁ। কিন্তু যদি আপনি হন যে সেই মানে রাইড শেয়ারিং অ্যাপ ইউজ করতেছেন, তখন বলবো যে এই ড্রাইভারের ব্যবহার খারাপ বা এই ড্রাইভার টাকা বেশি নেয়। আমাকে বোঝাতে পেরেছি? তাহলে ট্রুকলারের যে টোটাল কর্মযজ্ঞটা হচ্ছে ইটস কমপ্লিটলি এআই। তাহলে এখন ঘুমাতে যাওয়া যায়, এই যে ঘুমাবেন বলেছিলাম স্লিপ সাইকেলের টোটালটা সে অ্যানালাইজ করছে, কতটুকু করে আর কিভাবে করছে? ওই যে আমরা যতক্ষণ ফোন স্ক্রল করি ততক্ষণ ও। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা ঘুমাইনি কিংবা মুভি দেখছি কিন্তু ফোন স্ক্রল করছি না, তখন ও কি আমাকে ঘুম হিসেবে কাউন্ট করবে না? এক্স্যাক্টলি এই জায়গাতেই আসছি। আপনি যখন ঘুমান আপনার স্লিপ ট্র্যাকারের অ্যাপগুলোতে যত ধরনের পারমিশন চেয়েছিল আপনি সব দিয়ে রাখছেন। ফার্স্ট অফ অল ও ক্যামেরা খুলে দেখে যে রুমের লাইট অফ নাকি অন, প্রথম। দ্বিতীয়ত হলো সাউন্ড চেক করে দেখে মুভি চলে কিনা। তৃতীয়ত মুভি চললে পরে এরকম কখনো হয় না যে আপনি শুধু মুভির সাউন্ড বাদে কোনো সাউন্ড করছেন না। হতে পারে ইউ আর মাঞ্চিং সামথিং, অথবা পানি খাচ্ছেন, উঠতেছেন বা নড়াচড়া করতেছেন, সেটা দেখার পরে দেখলো যে মুভি চলতেছে মুভির মতো, আপনার কোনো সারা শব্দ নাই। সে বোঝা শুরু করলো যে আপনি ঘুমাচ্ছেন। তারপরে যখন আপনি স্নোর করতেছেন অথবা শ্বাস জড়ে নিচ্ছেন সেটা সে ট্র্যাক করতেছে। এবং পরের দিন সকালবেলা যখন আপনি খুললেন মোবাইলটা, তখন সে বলে দিবে আপনি কতবার স্নোর করেছেন, কতবার অস্বস্তিতে উঠেছেন, কতবার আপনি ঘুমের মধ্যে কথা বলেছেন এবং আপনার ঘুমটা আসলে কেমন ছিল। সো আমার মনে হয় আমার থামার সময় চলে এসেছে, কারণ আমি একটা টোটাল 24 ঘন্টা এআই কিভাবে আমাদেরকে ঘিরে আছে, কিছু আমাদের জানা, কিছু অজানা, এবং কিছু আমরা ব্যবহার করছি, কিছু ব্যবহার করতে পারি। আমার মনে হয় যে মোটামুটি আমরা এখানে এই আলাপ শেষ করতে পারি। হ্যাঁ, আমার তো এখন আসলেই মনে হচ্ছে সামওয়ান ইজ ওয়াচিং মি। এক্স্যাক্টলি তাই মনে হচ্ছে। এবং 24 ঘন্টাই সেটা। আমি কিন্তু গতকালকে ঘোর থেকে বের হতে পারিনি এখনো। ওই যে যখন বলছে না যে আমি তোমার সব জানি, আমার কিন্তু এক্স্যাক্টলি এটাই মনে হলো যে আমি তো আসলেই মানে ওর তো কিছু জানি না,
এটা কিন্তু খুব বড় একটা ওই যে একটা মুভি দেখেছিলাম ঐশ্বরিয়া রয়ের রোবট নামে একটা, মানে এআই এর গুড, মানে একটা রোবটের গুড সাইডের পরে ব্যাড সাইড যে কত ইফেক্ট করতে পারে সেটা আমরা দেখেছি তো ওখানে। সো আমার মনে হয় যে আমাদের দর্শকদের জন্য কিছু টেক অ্যাওয়ে আমরা দিতে পেরেছি। এই প্রশ্নটা আমি আসলে টেক অ্যাওয়ের ক্ষেত্রে জেবা জান্নাতের কাছে করতে চাই, যে আমি আসলে আই এম রিয়েলি ইমপ্রেসড, কারণ আমার আইডিয়াই ছিল না যে 24 ঘন্টা এতগুলো এর সাথে আমরা কানেক্টেড এতভাবে। আপনার কাছে কি মনে হচ্ছে এই কথাগুলো শোনার পরে আমাদের এই মেন্টরের কাছ থেকে? না, এখন আমরা তো অনেক সময় যে কনসার্ন না থেকে ইউজ করি এআই, তো এখন মনে হচ্ছে না একটু কনসার্ন থাকা উচিত, বিকজ ও অনেক কিছু করতে পারে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমি মোস্ট অফ দ্য টাইমে থাকি হয় কি চ্যাটজিপিটি ইউজ করে যে কোশ্চেনের পিকচার তুলে দিলে ও একদম 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সবগুলো আনসার সুন্দর করে দিয়ে দেয়, এবং কোনটা কত মার্কসের জন্য, এটা খুব ইন্টারেস্টিং লাগে। এটা ইন্টারেস্টিং লাগে, কিন্তু এই জিনিসটা ইচ্ছে করে এড়িয়ে গেছি, কারণ আমি চাই না যে এটাতে মানুষ অভ্যস্ত হোক, যে কারণে এটার কথা কিন্তু তুলেই নি যে এই কাজে। হ্যাঁ, এভরিওয়ান নোজ দ্যাট, না কিন্তু হ্যাঁ সবাই জানে, কিন্তু এটাকে যাতে আর আমরা কোনো মানে উৎসাহ না দেই, এই জন্য আমি এড়িয়ে যেতে চাচ্ছিলাম। কিন্তু দেখেন আসলে সবকিছুই চলে আসে আলাদা, যে একটা দিনের মধ্যে কি কি এআই আছে মোটামুটি আমরা কিন্তু আজকে মোটামুটি সব আলাপ করলাম। তা আপনার টেক অ্যাওয়েটা কি আমরা জানতে চাচ্ছি, আপনার যারা গুণগ্রাহী ভক্ত আছে তাদের জন্য, তাদের কাছে কি আজকে আসলে কোনো মেসেজ যাবে এই পুরো শো থেকে? হ্যাঁ, বিকজ আমাদের হয় কি মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক সময় দেখা যায় যে একটা অ্যাক্ট্রেসের এখন বেশি হচ্ছে যে বিকৃতভাবে ছবি এক্সপোজ করে, যেটা নিয়ে অনেক অ্যাক্ট্রেসরা বলে যে না, ইট ওয়াজ নট মি। সো এটা নিয়ে আমি বলবো দর্শকদের যে কোনটা এআই কোনটা মানে অরিজিনাল একটা মানুষ, সেটা তাদের জাজ করা উচিত। আর একজনকে না জেনে না শুনে অবশ্যই ভুলভাল চিন্তা করা উচিত না। আর এআই ইউজ করার ক্ষেত্রে একটু সচেতন থাকা উচিত, যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যদি একদম শেষ দিকে আসি, তারপরেও এই যে ছবিটার কথা যে আসলো, এটার অ্যাকুরেন্সি কিন্তু যত দিন যাচ্ছে এত অ্যাকুরেট ছবি আসছে যে কনফিউজড হয়ে যাওয়ার মতো অবস্থা। আজকে আমি আসার সময় গাড়িতে দাদা আমাকে একটা ছবি দেখিয়েছেন, আমারই ছবি দেখিয়েছেন, অ্যান্ড আই গট কনফিউজ যে আমার পাশে এটা কে বসেছে। আমি আচ্ছা, আমার মনে হয় যে দর্শকদের এই ছবিটা আমরা দেখিয়ে দিতে পারি, আর একই সাথে আমরা দেখিয়ে দিব, আমরা স্ক্রিনে এটা রাখলাম যে এটা দেখতে পারবে দর্শকরা। আর একই সাথে আরেকটা জিনিস বলে রাখি যে এআই যতই অ্যাকুরেট হোক না কেন, যখন ছবিটা তৈরি করা হচ্ছে আপনারা, আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভয় পাবেন না। আমরা পরের কোনো এক পর্বে এটা অবশ্যই বলে দেব যে আসলে কোনটা এআই এবং কোনটা রিয়েল ছবি, এটা ডিফারেন্সিয়েট করার আসলে মাধ্যম। এটা উচিত, কারণ অনেকে আছে না রিয়েল হলেও বলে যে না এটা এআই ছিল, এটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এই পরের কোনো একটা পর্বে, এই সিজনের পরের কোনো একটা পর্বে আমরা এটা একদম বিস্তারিতভাবে বলবো, তাহলে সেটা সিক্রেটই থাকুক। আজকের মতো শেষ করছি স্কিলস এন্ড প্রেজেন্স এআই ম্যাজিক মার্ভেল। আমি আরজে শান্ত ছিলাম আপনার সাথে, এবং আজকে আমাদের সাথে এআই মেন্টর ছিলেন মনদীপ ঘরাই এবং জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল জেবা জান্নাত। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। দাদা, একটু যদি কিছু বলতেন একদম শেষ দর্শকের উদ্দেশ্যে। আমার কথা হলো যে আজকে তো কেবল শুরু হলো, এই অপ্রিয় কাজটা মানে এই পুরো সিজন জুড়েই হয়তো আমাকে আপনাকে করতে হবে, যে একই মানুষ দেখে দেখে মানুষ একটু বোর হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব এআই শেখানোর, এবং এমন মানুষের কাছে শেখানোর যারা আসলে একটু এআই কে ভয় পায় কি কারণে? আমার মতো যারা সাহিত্যে বা আপনার মতো যারা সাহিত্যে পড়েছে, যারা মনে করে সায়েন্স থেকে আমাদের সম্পর্কটা দূরের, আমরা এই ধারণা বদলে দিতে এসেছি। কোনো কোডিং ছাড়া, কোনো প্রায়র নলেজ ছাড়া আমরা সবাই মিলে একসাথে এআই শিখতে চাই। আজকের মতো এখানেই বিদায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে, কারণ ভালো থাকা এবং ভালো রাখা দুটি দরকার।